এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সড়কগুলোর উপর যানবাহনের শব্দ কমে আসছে, কিন্তু শহরের অসীম আলোয় ভরে উঠেছে চারপাশ। গাড়ির হেডলাইটের রোশনি এবং স্ট্রিট লাইটের মৃদু জল জলে আলো রাস্তা ধরে ছড়িয়ে পড়েছে রাতের আগমনী বার্তা। উঁচু উঁচু বিল্ডিংগুলোর মাঝে আকাশী রং পরিবর্তন হতে হতে গভীর নীল হয়ে আসছে। কফি শপ, রেস্তোরাঁ, দোকানপাটগুলোতে মানুষের আসা যাওয়া বেড়েই চলেছে। রাস্তার ধারে চুপচাপ স্টল থেকে মুখরোচক খাবারের গন্ধ ভেসে আসছে, সেই সাথে সঙ্গীতের মৃদু সুরও মাঝে মাঝে শোনা যাচ্ছে। কিছু টুরিস্ট যুবক গিটারে সুর তুলছে। এলিজাবেথ মুগ্ধ নয়নে পরিতৃপ্তিতে গান শুনছে রাস্তার পাশে দাঁড়িয়ে। চোখে মুগ্ধতা, ঠোঁটে মিষ্টি হাসি, গানের তালে তালে শরীর দোলাতে দোলাতে মৃদু শব্দের তালি বাজছে। তাকবির পাশের একটা স্টল থেকে চা নিয়ে আসে। ধ্যান ভগ্ন হয় এলিজাবেথের। সৌজন্যমূলক হাসি দিয়ে তাকবীরের হাত থেকে চায়ের অন টাইম গ্লাসটি নিল। তাকবীরের ঠোঁটের কোনায় অমায়িক হাসি, বলল, এলিজাবেথ ম্লান হেসে মাথা নাড়ায়। গুটি গুটি পায়ে সামনে এগোতে থাকে যুগল প্রেম। দুজনের মাঝে পিনপতন নীরবতা। এলিজাবেথ চুপে আছে সাগরের তলদেশে, তৃপ্তিময় অবয়বে অভিব্যক্তি শূন্যের কোছায়। তাকবীরের নজর আটকে তা গলা খাকসি দিয়ে এলিজাবেথের অ্যাটেনশন নিতে চাইল। স্তম্ভিত ফিরে পায় এলিজাবেথ। ঘাড় ঘুরিয়ে তাকাল তাকবীরের দিকে। নিস্তেজ কণ্ঠ গহ্বর থেকে উচ্চারিত হলো। চোখ জোড়া কিঞ্চিত ছোট করলো। তাকবীর পর পর বলল, কি ভাবছো এত? শেষের কথাটা উঁচিয়ে বলল। ফিচেল হাসে এলিজাবেথ, অতঃপর রুষ্ট গলায় আওড়ালো, এখন কি মনে মনে ভাবতেও পারবো না কিছু? তাকবীর সঙ্গে সঙ্গে প্রতি উত্তর করলো, না, তেমনটা নয়। ভাবতে পারবে, তবে অতীতের কিছুই না, ভবিষ্যৎ নিয়ে ভাববে শুধু। থেমে ভাবুক ভঙ্গিমায় কিছুক্ষণ আকাশে চেয়ে থেকে গম্ভীর গলায় বলল, যেমন কোনো ব্র্যান্ডের জিনিস বেশি ভালো, নতুন করে মুভি রিলিজ পেয়েছে, শহরে নতুন রেস্টুরেন্ট কোথায় লঞ্চ করা হয়েছে, কোন সানস্ক্রিনটা বেশি ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। বলে ঠোঁট কামড়ে হাসতে থাকে তাকবীর। এলিজাবেথ ম্লান হেসে তাকায় তাকবীরের পানে। মানুষটা কিভাবে সর্বক্ষণ তার কথাই ভেবে যাচ্ছে। সম্পূর্ণ এখতিয়ার থাকা সত্ত্বেও দেখাচ্ছে না কোনো রকম স্বামী অধিকার। মুক্ত পাখির মতন ছেড়ে রেখেছে তাকে। চোট গোল করে ফুস নিঃশ্বাস ছাড়ে এলিজাবেথ। অতীতের কথা তো আমিও মনে করতে চাই না, তবে এত সহজেই কি অতীত আমাদের ছেড়ে দেয়? বিষাক্ত দিনগুলোর কথা ভাবলে এখনো ঈশান কোণে মেঘ জমে। কথা শেষ করে লম্বা শ্বাস টানে এলিজাবেথ থামলো। তাকবীরের পা গম্ভীর হলো কণ্ঠস্বর। ফিরে তাকালো এলিজাবেথের দিকে। কাঁদা মানে তোমার দুর্বলতা নয়, বরং এটা প্রমাণ করে যে তোমার অন্তরে অনুভূতি রয়েছে, তুমি জীবিত এবং অনুভব করছো। ভেতরে জমে থাকা কান্নাগুলোকে কি করব তবে? স্মিত হাসে তাকবীর। অতঃপর উভয় হাতের চায়ের কাপে মৃদু সংঘর্ষ তৈরি করলো। এলিজাবেথ চকিতে সরে যায়। ভেবেছিল গরম চা হয়তো পায়ে পড়বে, কিন্তু আদতে ভাবান্তর অনুযায়ী কিচ্ছু হয়নি। শোনা যায় তাকবীরের দৃঢ় কণ্ঠস্বর, দুঃখকে মনে কোনো জমিয়ে রাখা ঠিক নয়। চাঁদের ধোয়ার সাথে ওগুলোকে হালকা করে উড়িয়ে দিতে জানতে হয়। তারপর জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন করে বাঁচতে হয়, হাসিতে ভরিয়ে তুলতে হয়। কারণ দুঃখ পুষে রাখলে মানুষের হৃদয়ে পাথর হয়ে যায়, চোখের জল শুকিয়ে যায়, আর অনুভূতিগুলো একদিন নিঃশব্দে ঝরে পড়ে। মন থেকে সমস্ত স্নিগ্ধতা মুছে যায় ধীরে ধীরে। অনড়ভাবে চেয়ে থাকে এলিজাবেথ। সাবলীল গলায় বলে, আপনাকে এত সুন্দর করে গুছিয়ে কথা বলা কে শিখিয়েছে? চিলতে হাসে থাকবে। নিমিষেই পাল্টে গেল কৃষ্ণ গহ্বরের রং। চেহারে বিষণ্ণ ভাব দৃষ্টি নিক্ষেপ করে সুদূর তারাময় আকাশে। স্বরে বহমান মন্থর শীতলতা। জীবন শিখিয়েছে। গোল গোল চোখগুলো ছোট হলো এলিজাবেথের। নেত্রদয় চকচকে কৌতূহল লেপটে আছে। বলি, আপনার জীবনেও মুখের কথা কেড়ে নেয় তাকবীর। বিলম্বহীন ভাবে বলে, আমার ভাঙা হৃদয়ে ঝড় তুলতে তোমার সেই বাঁকা হাসিটুকু যথেষ্ট। সে হাসিতে যেন সমস্ত আবেগ ছিন্ন ভিন্ন হয়ে যায়, আর মন কাঁপতে কাঁপতে ছড়িয়ে পড়ে। বুঝো মেয়ে?
তাকবীর আবেগময় কথা চাপা পড়ে গেল এলিজাবেথের কৌতূহলের কাছে। পুনরায় প্রশ্ন করে, তোমার কোটের পকেট ওটা কি এলোকেশে? কপালের ভাঁজ সুকুঞ্চিত হলো। ভ্রুকুচকে এলিজাবেথ তাকালো শরীরে চাপিয়ে রাখা ওভারকোটের পকেটে। ছোট্ট কার্ডের মতো দেখতে একটা বস্তু পেলো, হাতে তুলে নিল এলিজাবেথ। স্পষ্ট আলোতে নিতেই দেখতে চোখ বড় বড় হয়ে যায়। চকিতে ফিরে তাকায় তাকবীরের দিকে। তাকবীর ঠোঁট কামড়ে হাসছে। এলিজাবেথের গলায় জড়তা। এটা তো ব্ল্যাক কার্ড। মানে এটা আমার কাছে আসলো কি করে? হেঁটে হেঁটে। হাসতে থাকে তাকবীর। মেজাজ গরম হয়ে আসে এলিজাবেথের। ছাচালো গলায় বলল, মজা করবেন না, বলুন। তাকবীর কয়েক কদম এগিয়ে এসে আড়ষ্ট মেয়েটার পাশে দাঁড়ালো। এলিজাবেথের হাতে থাকা কার্ড ওর দু হাতের ভাঁজের মধ্যে চেপে ধরে কোমল স্বরে শুধালো, নিজের মতো বাঁচতে শেখো, নিজ স্বাধীনতা চলতে শেখো। হোঁচট খেয়ে পড়ে গেলে হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি আছি তো। এলিজাবেথ আবেগী হতে থাকে। কপালের ভাঁজ মিলিয়ে গেল। কিছু বলতে যাবে তখনই তাকবীরের ফোন প্রাইভেট করে উঠল। আজও তারা দুজনেই ম্যাচিং করে ওভারকোট পরেছে। তাকবীর ওভারকোটের পকেট থেকে ফোন বের করে হাতে নিতেই রক্তাভ চেহারায় ক্রোধ উদয়মান হয়। গোলাকার মসৃণ দীপ্তিময় অভাবে ফুটে উঠে আগুনের লিলিহান। এলোকেশে, এটা ইমার্জেন্সি কল, 1 মিনিট। হ্যাঁ। এলিজাবেথ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তাকবীর এলিজাবেথের নিকট হতে একটু আড়ালে গেল। ক্রোধে কাঁপতে থাকে। কল করলো সেই অজ্ঞাত নাম্বারে। বরাবরের মতন এবারও অপর পাশ থেকে সেই আকুশর। সংযোগ দেওয়া সম্ভব নয়। গত 2 দিন যাবতই এই এমনই হয়ে আসছে। অজ্ঞাত নাম্বার থেকে একই মেসেজ বারবার আসছে। আবার সাথে সাথে কল দিলেই সংযোগ দেওয়া সম্ভব নয় জানায়। রিপোর্টে হাত চালানো তাকবীর। সাধারণ একটা মিনিস্টারের আমেরিকার মতো বড় দেশে 4-4টে বাড়ি। ওয়াও ম্যান, ওয়াও। সাহস থাকলে সামনে এসে কথা বল, আমিও দেখি দম কত। মেসেজ পাঠিয়ে তাকবীর অভিব্যক্তি পরিবর্তন করে নিল। পরপরই গেল এলিজাবেথের কাছে, কিন্তু সেখানে এলিজাবেথ নেই। ঘাবড়ে যায় তাকবীর। অজানা ভয় ভেতরে চাপ দিয়ে ধরে। শ্যামলা কৃষ্ণ গহ্বরের উদ্বিগ্নতা আরো উৎকণ্ঠা উম্মাদের মতে দিকে দিক খুঁজতে থাকে এলিজাবেথকে। এলোকেশে, এলোকেশে, এলোকেশে। ছাড়ুন। এলিজাবেথ মোছরামুছরি করতে থাকে। শক্ত হাতের বাঁধন থেকে মুক্তি পাওয়ার ব্যর্থ চেষ্টা করে। নাক মুখ চেপে ধরে রাখার কারণে শ্বাসকষ্ট শুরু হয়। ধীরে ধীরে রক্ত শূন্য হতে থাকে ওর মুখশ্রে। শক্ত হাতের চাপে চিবুকে দাগ বসে যায়। ব্যথায় মুখ বিকৃত হয়ে ওঠে। ছাড়া পাওয়ার জন্য মরিয়া হয়ে ছটফট করতে গিয়েও গাড়ির ধাতব অংশে ধাক্কা খায় এলিজাবেথ। আঘাতপ্রাপ্ত জায়গাটা ব্যথা টনটন করে উঠলেও থামে না। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতেই থাকে। আত্মরক্ষার জন্য অনেক কৌশল অবলম্বন করলেও পেরে ওঠে না দানবেশী মানবের সাথে। হঠাৎ করেই মুখ থেকে সেই হাঁচি সরে যায়, কিন্তু মুহূর্তেই মধ্যে আরেকটি শক্ত হাত এলিজাবেথের হাত চেপে ধরে পিঠের পেছনে। অনেক অধিক চাপ প্রয়োগের ফলে মুখ চেপটে গিয়ে উইন্ডো মিররের সঙ্গে লেপ্টে থাকে। মুষ্টিবদ্ধ হাতে ওর ঢেউ খেলানো চুল টেনে ধরা হয়। আর তখনই কর্কশ কণ্ঠে ভয়ানক স্বর ভেসে আসে, শীতল, কঠোর এবং তীব্র। এই হাতে ছুঁয়েছে না? উইন্ডো মিররে অবলোকন হয় রিচার্ডের হিংস্র চেহারা। যদি মটমট ধারালো চুহাল, দু চোখ জ্বলছে অগ্নিকাণ্ড। ভেতর থেকে শুকিয়ে আসে এলিজাবেথের শির দ্বারা বেয়ে গড়িয়ে পড়ল শীতল ঘাম। গলায় দলা জমাট বাঁধে। সহসাই বহু কসরতে আওড়ায়। পিঠ পেঁচানো, হাতের চাপ আরো দৃঢ় হয়। চুলের মুঠি আরো শক্ত করে চেপে ধরে রিচার্ড। এলিজাবেথের গলা পিষে যেতে থাকে। উইন্ডো মিররের সাথে বাত ভাঙে কার্নিশে। চেঁচালো রিচার্ড কর্কশ গলায়, তো কি অন্য কাউকে আশা করছিলে? ইউ ফাকিং ডার্ক রেড। কেঁপে উঠল এলিজাবেথের সেই কণ্ঠের তেজে। সাউন্ডপ্রুফ গাড়ির বাইরে গেল না রিচার্ডের হুঙ্কারগুলো। জুবুতুবু করে কাঁপতে থাকে এলিজাবেথ। গালের মাংস হাড্ডির সাথে মিশে যাবে। হাতের হাড় বোধ হয় এবার ভেঙেই যাবে। ব্যথার শব্দ করতে পারছে না এলিজাবেথ। রিচার্ড প্রতিবারের মতো এবারও নোংরা বস্তুর মতো ঝাড়ি মেরে ছেড়ে দিল এলিজাবেথের হাত। আর্তনাদ করে উঠে এলিজাবেথ আহ সোজা হয়ে বসতে আবারও ধরাশয়ী আক্রমণ। রিচার্ড এলিজাবেথকে একটানে নিজের কোলে বসিয়ে দিল। শক্ত হাতে চেপে ধরে এলিজাবেথের চিবুক। অপর হাত দিয়ে পেঁচিয়ে ধরল কোমর।
বাঁকানো কোমর পাতলা চামড়া ভেদ করে বিধে যায় ধারালো নখ কাটতে থাকে এলিজাবেথ। কোনো কিছুর তোয়াক্কা করে না রিচার্ড। সরু আকৃতির নাক ঘষতে থাকে ওর গ্রীবা দেশে। ছোটার জন্য ছটফট করছে এলিজাবেথ। খামচে তারা রিচার্ডের চোট টেনে সরাতে চাইল, তবে রিচার্ড নিটোল চেঁচালো এলিজাবেথ। ছাড়ুন আমাকে। আমাকে শীর্ষে গিয়ে ছেড়ে দিল রিচার্ড। মুক্তির সুযোগ পেয়ে চকিতে সরে যেতে চাইল এলিজাবেথ, তবে তা হতে দেয় কিভাবে রিচার্ড? ওর হাত দিয়ে এখনো পেঁচানো এলিজাবেথের কোমর। শক্ত হাত এলিজাবেথের কোমর পেঁচিয়ে রেখেছে, নিজের সাথে বাধা দিচ্ছে এলিজাবেথের প্রতিটি চেষ্টা। অবাধ্য হয় হাতের পথ চলা। নভেম্বরের বৃষ্টির মতো অপ্রত্যাশিতভাবে বদলে যায় রিচার্ডের স্বর। বৃদ্ধাঙ্গুল রাখলো এলিজাবেথের গোলাপি মসৃণ উষ্ঠে। ললাটের ছোঁয়া, মৃদু ঘর্ষণ, কণ্ঠে কামুকতা। আমায় আদর করো রে। বিষাদের এক গভীর ছায়া এলিজাবেথের অন্তঃকরণ গ্রাস করে নেয়। রিচার্ডের শৈলী উত্তাপ তার কাছে বিষের মতো ঠেকছে, জ্বালাময়ী, ভারী এবং অসহ্য। অবাধ্য সেই স্পর্শে এলিজাবেথের শরীর শীতল হয়ে আসে। প্রতিটি স্নায়ু জমে যাচ্ছে তীব্র এক অস্বস্তিতে। মুক্তির জন্য প্রাণপণে চেষ্টা চালায় এলিজাবেথ, কিন্তু শক্ত হাতে বাধাই পড়ে থাকায় পারে না। অতঃপর সহসায় নিজের আত্মাকে আরো শক্ত করেই ধরে রাখে এলিজাবেথ, যেন কোনো দুর্বোধ্য দেয়াল তৈরি করছে নিজের চারপাশে। ভাঙতে চায় না, ভাঙতে দেবেই না। আপনি একটা কীটের থেকেও নিকৃষ্ট। গলদের সাথে মুখ তুলল রিচার্ড। অধর এলি হাসল এলিজাবেথের কথা। অনর্থক হেসে চাপা স্বরে এলিজাবেথের কাঠের লতির অতি নিকটে গিয়ে বলল, তোমার জানাতে যথেষ্ট ঘাটতি রয়েছে রেড। আমার সাথে নিকৃষ্ট শব্দটাও যায় না। আমি আর কিছু জানতেও চাই না। মুক্তি চাই আমি, মুক্তি। মুক্তি? কেন? তোমার সো কল্ড হাজবেন্ডের সাথে থাকার জন্য? ছ্যা ছ্যা ছ্যা। অযথা এমন মানুষের সাথে থেকেই কি হবে যার কোনো অস্তিত্বই থাকবে না তোমার জীবনে? রিচার্ডের হিংস্র আচরণে কথা মনে হতেই বুকের ভেতরে মোছো দিয়ে উঠে এলিজাবেথের। ভেজা চোখে তাকায় রিচার্ডের দিকে। হাসছে রিচার্ড, বিদঘুটে হাসে। এলিজাবেথ কথা আওড়ায়, কান্নায় জর্জরিত কঞ্চে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? দয়া করে ওনার কোনো ক্ষতি করবেন না। আবারও অবাক করে দিয়ে রিচার্ডের সাবলীল জবাব। ঝাঞ্ঝা গলা হ্যাঁ, করব না। সত্যি কিছু করব না, নিজের হাতে কিছুই করব না। রিচার্ডের কথা স্পষ্ট নতুন এক জটিলতার সূচনা করল। গুটিয়ে যেতে থাকে এলিজাবেথ। বাদ ভাঙি কাটার। কেন এমন করছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? আমি শান্তিতে বাঁচতে চাই। কে বাধা দিয়েছে তাতে? রিচার্ডের নিরুদ্বেগ ভাব, নিরুদ্বেগ জবাব, এহেন প্লাপাত্তা জবাবে সংযম হারায় এলিজাবেথ। দুর্বল চিত্তে চেঁচালো, যে অন্যের খুশি ছিনিয়ে নেয় তার সুখ দীর্ঘস্থায়ী হয় না, কারণ তার কর্মের ফল অশেষ বিপর্যয় ডেকে আনে। হোক বিপর্যয় কিংবা আশীর্বাদ, সব কিছুর অংশীদার তুমিও। আপনি যেমনটা চাইছেন তা কখনোই হবে না। হুশ। উষ্টপুটের উপর থেকে পুরুষালী রুক্ষ খসখসে বৃদ্ধাঙ্গুল রিচার্ডের ছোটের ফাঁক হতে আগত নিঃশ্বাস আছড়ে পড়ছে এলিজাবেথের রক্তাভ চেহারায়। গভীর থেকে গভীরতম রিচার্ডের স্বর। অ্যাকশন অলওয়েজ স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ড ডার্লিং। আমাকে এসব নোংরা নামে একদম ডাকবেন না। যখন পুরো আমিটাই বিরাজ করি তোমার মাঝে, তখন নামে কি এসে যায় বেবি? তৎক্ষণাৎ মিলে যায় দুটো ঠোঁটের ভাঁজ, একত্র হয়ে একে অপরের শ্বাস প্রশ্বাস। প্রথমে কোমলতা ছাড়িয়ে যায় হিংস্রতায়, আচরণ হয় উগ্র, অধিক হয় যন্ত্রণা। রিচার্ডের বুকে অসংখ্য কিল ঘুষি দিতে থাকে এলিজাবেথ। আটকে আসে নিঃশ্বাস। ধীরে ধীরে দুর্বল হয়ে থাকে এলিজাবেথের শরীর। থেমে যায় হাত পা ছোটা, শুকিয়ে গেল চোখের পানি। তবু অটল রিচার্ড নিজের হিংস্রতার আধিপত্য বিস্তারে। গড়িয়ে গেল কিছু মুহূর্ত। ভালোবাসা নামক নৃশংসতা সমাপ্তি ঘটে বেদনায়। ব্যাপারটা দারুণ না রেড? হানিমুন করতে আসছো হাজবেন্ডের সাথে, অথচ জোরে শব্দ করে কাঁদতে শুরু করে এলিজাবেথ। বুকের ভেতর জমে থাকা দুঃখ, অপমান, একাকিত্বতা যা প্রকাশ পায় কেবল চোখের জলে। এক অনন্ত বেদনা গড়িয়ে পড়ে বিন্দু বিন্দু কোণায়। যে মরিচিকা থেকে
পালাতে চায় সে, কিন্তু সেখানেই পা পিছলে পড়ে যায় বারবার। আর সেই শ্বাসরুদ্ধকর বেদনা। আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই। রিচার্ড কায়নাত নিজে শান্তি না পেলে কাউকে শান্তিতে থাকতে দেয় না। হারামি আমার রক্তে। এলিজাবেথ একই স্বরে হা হুতাশ করে প্রলাপ করতে থাকে। অধিক সময় শ্বাস নিতে পারার কথা ভেজে ভেজে আসছে, সেই সাথে কান্নায় বুঝে আসে গলা ফ্যাস ফ্যাসে আওয়াজে আওড়ায়। আমি মুক্তি চাই। রিচার্ডের কাঠ কাঠ গলায় বিলম্বহীন জবাব। সম্ভব নয়। এলিজাবেথের প্রথমবারের মতো দৃষ্টি নিক্ষেপ করল এলিজাবেথের চওড়া তামুকে। রাস্তার সোডিয়ামের আলোতে কিছুটা আলোকিত হয় গাড়ির ভেতর। আদো আদো আলোতে সর্বপ্রথমে অবলোকন হয় রিচার্ডের গালের আক্রমণাত্মক কাটা দাগ। আজকের চাহনিতে ছিল না কোনো ঘৃণা, বিষাদ, ছিল অব্যক্ত কিছু একটা। মানুষ তো তাদের জোর করে নিজের সাথে রেখে দেয় যাদের তারা ভালো। আকস্মিক ঝড়ের বেগে ছিটকে গিয়ে সিটে পড়ল এলিজাবেথ। কাঁধে আঘাত লাগে, গাড়ির ডোরে লেগে। গ্যাংস্টার বস ফিরে গেল নিজ বৈশিষ্ট্যে। রং পরিবর্তন হয় সমুদ্র নীল, গভীর চোখ জোড়া। হিংস্রের গর্জনে কেঁপে উঠল এলিজাবেথ। আমার সাথে এসব যায় না, একদমই না। আমি রিচার্ড কায়নাত। নমনীয়তা, অনুগত্যতা তো একদমই না। আর তুই, ইউ আর নাথিং বাট এ পিস অফ শিট টু মি, এ গার্ল হু জাস্ট পিসেস মি অফ, সামওয়ান আই হেট মোর দ্যান এনিথিং। গলায় কুণ্ডুলি ভাগে রাজত্ব কায়েম করে কান্না। এত ঘৃণা তবুও কেন এত জোর জবরদস্তি? অতর্কিত কণ্ঠনালীতে চেপে ধরে রিচার্ড। ক্রোধে দাঁতে দাঁত পিষতে থাকে। একটু ছটপট করে না এলিজাবেথ, বরঞ্চ অন্যভাবে চেয়ে থাকে রিচার্ডের ধারো চিবুকে। গলা ছেড়ে চেঁচাতে থাকে রিচার্ড। কারণ এটাই আমার বৈশিষ্ট্যের সাথে পারফেক্ট। তোকে ছিনিয়ে এনে আবার খাঁচায় বন্দি করাও আমার হাতের মুঠোয়। কিন্তু করছি না কেন জানিস? কারণ তোর চোখে সেই আফসোসের ছায়া দেখতে চাই, যেই চোখ আমাকে ছাড়া অন্য কাউকে বাছাই করার সাহস করেছে। নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনায় জ্বলতে দেখার মজা নিতে চাই আমি। আমার থেকে দূরে গিয়ে শান্তি পাবি এমনটা সম্ভব নয়। জ্বলে পুড়ে ছারখার হয়ে তুই একদিন নিজেই আমার সামনে আত্মসমর্পণ করবি। আমি সুস্থ নই, একটু নই, পুরোপুরি সাইকো আমি। একদমই কথাগুলো বলে থামলো রিচার্ড। তবে এতেই পৈশাচিক আত্মা শান্তি পায় না। রিচার্ড পাশের সিট থেকে হাতে গাড়ির চাবি খুঁজে বের করে। আশাবাদী জিনিসটা পেয়ে ঠোঁটের গোড়ায় রহস্যময় হাসি ফুটে উঠল। অতঃপর করে বসলো এক ধরাশায়ী কাজ। চাবিতে প্রেস করে ডোর লক খুলল প্রথমে, পরপর লম্বাটে পা দিয়ে এক ধাক্কায় খুলে ফেলল ডোর। কোনোরূপ আন্দাজের আগেই এক ধাক্কায় এলিজাবেথকে ফেলে দিল গাড়ি থেকে। ছিটকে গিয়ে পড়ে এলিজাবেথ। ভাজে ভাজে কুচকে যায় নাক মুখ যন্ত্রণায়। সহসাই সই নিল সকল ব্যথা। একটুখানি শব্দ অবধি করল না। ওর বেদনার্থ চোখে চেয়ে আছে রিচার্ডের নীলমণিতে। রিচার্ড দুই পকেটে হাত ঢুকিয়ে এসে সটানভাবে দাঁড়ায় পরন্ত এলিজাবেথের সামনে। ওর চোখে আগুনের মতো দহন, যেন প্রতিটি দৃষ্টিতে স্বীকার করার পৈশাচিক তৃষ্ণা। স্বরে গভীর, কঠিন আর শীতল ধ্বনিতে আচ্ছন্ন, যার প্রতিটি শব্দে হুমকি আর ক্রোধ উগরে দেয়। ইফ ইউ এমবডি বিউটি, আই শ্যাল পার্সনিফাই দ্য মনস্টার। যদি তুমি সৌন্দর্যের প্রতিমূর্তি হও, তবে আমি হব দানবের জীবন্ত রূপ। সাথে সাথে ধুলো উড়িয়ে চলে গেল গাড়িটি একরকম নীরব যন্ত্রণায়। সেখানে অনুভূতিগুলোর শেষে আঘাত থাকে সবচেয়ে তীব্র। যেখানে অনুভূতিগুলোর শেষে আঘাত থাকে সবচেয়ে তীব্র। দীর্ঘদিনের সম্পর্ক যখন অবশেষে ছিন্ন হয়ে যায়, তখন তাতে থাকা প্রত্যাশা, সুখ, প্রাপ্তির অবসান ঘটে এক বিষাদময় সত্য। ভালোবাসার এই নৃশংসতার মধ্যে যে সম্পর্ক, তার শেষ হয় একটি শূন্যতা, যা পুরনো অনুভূতিগুলোকে মুছে ফেলে রেখে যায় কেবল ক্ষত। ঠিক সেই দৃষ্টিতেই এখনো সামনে তাকিয়ে আছে এলিজাবেথ। দূর হতে আকুলতা ভরা স্বরে ডাকতে ডাকতে ছুটে আসে তাকবীর। এসেই হাঁটু মুড়ে বসে এলিজাবেথের পাশে। ওর গভীর চোখ জোড়া এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে অস্থির কণ্ঠস্বর।
এই লোকেশে তুমি এখানে কি করো? আমি কখন থেকে খুঁজছি জানো? তোমাকে না পেয়ে আমার অবস্থা কি হচ্ছিল। নিস্তেজ স্বর এলিজাবেথের। হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছিলাম, পরে আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। সম্পূর্ণ ঘটনা চেপে গেল এলিজাবেথ। তাকবীরের চোখ জোড়া, রেহাই পেল কাতরতা, অনুভূতি প্রবণতা থেকে। চোখে কিঞ্চিত ছোট্ট করে তাকায় এলিজাবেথের পানি পোলা। ফোন তো সাথে ছিল, এটা কল করতে পারতে আমায়। অযাচিত কারণে বুক জোড়া পুড়ছে এলিজাবেথের, ছটফটি উঠল। চলুন না হোটেলে যাই, আমার শরীর খারাপ লাগছে। কিন্তু প্লিজ। ওকে ওঠো। তাকবীরের সাহায্যে উঠে দাঁড়ালো এলিজাবেথ। সোডিয়াম লাইটের আলোতে উঠে উঠল এলিজাবেথের ক্ষীণ অবয়ব। চিন্তার ভাঁজ সুকুঞ্চিত হলো তাকবীরের দাঁড়ে। নজর গেল ওর ছোটে। তোমার ঠোঁট ফুলো ফুলো লাগছে কেন লোকেশে? অজান্তে এলিজাবেথের হাত চলে গেল ঠোঁটে। অনুভূতি হলো তীব্র জ্বালা, কিছুক্ষণ আগের ভয়াবহ ঘটনার স্মৃতি যা তাকে দিচ্ছে। চোখে অস্বস্তি, মনে তীব্র কষ্টের অনুভূতি, আশেপাশের পরিবেশ অদৃশ্য। কোনো ভার নেমে আসলো, অন্দরমহল সিক্ত হয়ে উঠে সেই অদ্ভুত অশান্ত অবহে। পোকায় কামড় দিয়েছে হয়তো। তাকবীর শুধু এক পলক তাকালো এলিজাবেথের পানে, প্রতি উত্তর করলো না, হাঁটা দিল হোটেলের উদ্দেশ্যে। নতুন বছর আসতেছে, তো কি চাস নতুন বছরে? আমাকে বন্ডামির পথ থেকে ফিরিয়ে আনবে নতুন বছরে এমন একজন দয়ালু মানুষ চাই। শালা, তোকে একজন কেন 10 জনও ফিরিয়ে আনতে পারবে না, বেশি নষ্ট হয়ে গিয়েছিস। নো কিরফোলা, তুই কোন খ্যাতের মুলারে? উত্তরবঙ্গে। শালা চাপাবাজ, চোরের জাত, আমার মুখ খোলাবি না। তুই যে খাঁটি নোয়াখাইলা এটা সবাই জানে। আরে বেটা, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পর ধরা। বলে চোখ টিপ মারলো গাড়টি। অপর গাড়টি চোখ রাঙায়, পাত্তা দেয় কে কাকে। গাড়টি মুখ বেজার করে চুপসানো গলায় বলল, আমি জানি না কিভাবে আমার জীবন এত উত্তেজনাপূর্ণ হয়ে গিয়েছে। কেন, কি ঘটেছে? আজ আমি দোকান থেকে প্যাকেট খুলে দেখি পাস্তা আছে, সস নেই। অপর গাড়টি ফ্রিজরা গুছিয়ে ঠোঁট কামড়ে হেসে বলে, প্যাকেট না প্যান্ট। কাচুমাচু হয়ে জবাব আসে। যা ভালো বুঝ। গাড়টি ফিক করেই হেসে দেয়। কিছু বলতে যাবে, তখনই শোনা যায় কারোর পায়ের শব্দ। শিরদাঁড়া শক্ত হয়ে যায় ওদের। ন্যাসোকে আকস্মিক দেখতে পেয়ে খাপড়ে যায়। কেউ আশাই করেনি ন্যাসো এত জলদি আবার আসবে। বস, আপনি? নজর দৃষ্টি নিবিষ্ট করে গার্ডরা। কোনো এক গুপ্ত কারণে সকলেই ভয়ে তটস্থ হয়ে আছে। ন্যাসো কোনো প্রত্যুত্তর করে না, শক্ত দৃষ্টি নিক্ষেপ করে গমগমে পায়ে বেসমেন্টের ভেতরে যায়। বুক শুকিয়ে আসে সকলের, একে অপরের দিকে চাওয়াচাই করছে। ন্যাসো নিজেও জানে না সব কাজ ফেলে সে সবার আগে তাকে বেসমেন্টেই কেন আসতে হলো। সবিতা বেগমকে খাঁচা থেকে বের করে অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে, যেখানে শুধু একটি দরজা, নেই কোনো জানালা, এক বিন্দু আলো দেখা নেই। তিন বেলা খাবারও দেওয়া হচ্ছে এখন। গার্ডের কাছ থেকে যতটুকু জানতে পেরেছে, ন্যাসো প্রথম 3 দিন ইবরাত ঠিকঠাক ভাবে খেলেও 2 দিন ধরে কিছুই মুখে তুলছে না ইবরাত। এটা শোনার পর আর কেন যেন নিজেকে ধরে রাখতে পারলো না ন্যাসো। মেঝেতে ঝিমাচ্ছে ইবরাত, ত্বকে নেই আর সেই লাবণ্য। মায়াবী চোখ জোড়া নিয়ে গর্ত, কালো দাগ ভাসমান গলাদেশের হাটটি। ইবরাতের এই অবস্থা দেখে অপ্রত্যাশিত ভাবে ন্যাসো দূরে দাঁড়িয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। পরপর ব্যগ্র পায়ে এসে দাঁড়ালো ইবরাতের সামনে। কারো উপস্থিতি টের পেয়ে দুর্বল চিত্তে মাথা তুলে ইবরাত ন্যাসোকে এতদিন পর দেখতে পেয়ে ব্যক্তিতে নেই কোনো পরিবর্তন। দৃষ্টি নত করে আবার ন্যাসো খুব অবাক হলো বটে, আর আশা ছিল অন্যরকম, একটু আবেগপ্রবণ বাচ্চামি, আর একটু। আবার কি নতুন নাটক শুরু করেছো? খাচ্ছ না কেন? ইবরাত নীরব। কি হলো, কথা কানে যাচ্ছে না? এবারও নিশ্চুপ ইবরাত, যেন মুখে কুলুপি পেটেছে। চিবুক শক্ত হতে থাকে ন্যাসর। ন্যাসর পরনে ছিল ডেনিম প্যান্ট আর ব্রাউন কালারের জ্যাকেট। ব্রাউন কালারের জ্যাকেটের সাথে স্বয়ং সম্পূর্ণ ভাবে অবলীলায় মিলে গিয়েছে ব্রাউন ধাঁচের চোখ জোড়া। শক্ত হলো দৃষ্টিভঙ্গি, হাঁটু ভেঙে বসলো ইবরাতের সামনে। চিবুক ধরে সোজা উপরে তুললো ওর মুখ। ইবরাতের পাপড়ি জোড়া ভেজা, কম্পিত হচ্ছে সুরে। অস্বাভাবিক লাগতে থাকে সবকিছু ন্যাসর। হঠাৎ চোখ গেল ইবরাতের গলার পাশটায়, নখের আঁচড়ের দাগ স্পষ্ট।
কিছু কিছু দাগের ওপর সিক্ত তাজা রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে। অযাচিত কারণে বুকের ভেতর জ্বলন শুরু হয় নাসর। নাসর চওড়া তামুকে আবার পরিবর্তন হলো। শান্ত গোছের মানবের মুখে ফুটে ওঠে অযাচিত ক্ষুব্ধতার ছাপ। ওর তীক্ষ্ণ মস্তিষ্ক বার্তা জানান দিয়ে দেয় এখানে কিছু ঘটেছে, যা ঘটার কথা ছিল। শক্ত হাতে চেপে ধরল ইব্রাতের চিবুক। বিজলি চমকানোর মতো গর্জন নাসর। সত্যি করে বলো কে করেছে? নাসর শশব্যস্ত বিদ্যুৎ বেগে চাউনি দেখে আরো বেশি করে কাঁপতে থাকে ইব্রাত। ফেরফের করে কেঁদে দেয়। অধৈর্যের পরিচয় দিল নাসর। আবারও চেঁচালো, বল কে ছুঁয়েছে তোকে? ইব্রাত এই নরকেও যেন এক টুকরো ভরসাযোগ্য ঠাই গেল। খামচে ধরে নাসর জ্যাকেট, হাউমাউ করে কাঁদতে থাকে। কোথায় ছিলেন আপনি? আর একটু হলেই আমার সর্বনাশ হয়ে যেত। ওর কান্না একটু গায়ে লাগলো না। নাসর ইস্পাতের মতো শক্ত বুক থেকে টেনে ওর মুখে সামনে আনলো, উগ্রভাবে চেঁচাতে থাকে, আমার ধৈর্যের বাদ ভাঙবি না, বল কে তোকে ছোঁয়ার স্পর্ধা দেখিয়েছে? ইব্রাত মুখে কিছু বলল না, শুধু কাঁপতে কাঁপতে সামনে তাকায় গার্ডের দিকে। নাসর ইব্রাতের দৃষ্টি অনুসরণ করে তাকালো সেই গার্ডের দিকে যে এক কোনায় দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে, পা অসম্ভবভাবে কাঁপছে। নাসর চোখে মুখে আবির্ভাব ঘটে ভেতরে সেই ঘুমন্ত নরখাদকের। জ্বরের বেগে গিয়ে গলা চেপে ধরে গার্ডটির। বাকি গার্ডরা তটস্থ হয়ে দূরে সরে যায়, এগোনোর সাহস নেই কারোর। নাসর প্রথমে পায়ে আঘাত করে নিচেই ফেলে দেয় গার্ডটিকে। গার্ড নিচে পড়তেই হামলে পড়ে ওর উপর নাসর। দুই হাঁটু গেড়ে বসলো গার্ডের বুকের উপর। নাসর চেহারায় বিকৃত ক্রোধ জলে টইটুম্বুর করা চোখ ঢুকিয়ে দিল তর্জনী। চোখের কালো মণি গলে ছিটকে তরল এসে পড়ে নাসর মুখের উপর। হাত পা ছুঁড়ে ছটফট করতে থাকে গার্ডটি অসহ্য যন্ত্রণায়। কিছু মুহূর্তের ব্যবধানে নাসর অপর চোখেও ঢুকিয়ে দিল তর্জনী। এতেই ক্ষান্ত হয় না, তর্জনী ঘুরতেই থাকে ক্ষত বিক্ষত চোখের ভেতর। তাজা রক্তে সিক্ত গার্ডের মুখমণ্ডল গড়িয়ে গড়িয়ে রক্ত আর মনির তরল অংশে মেঝেতে পড়তে থাকে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে শক্তপোক্ত গোছের বাকি গার্ডরাও শিবরে উঠে গা। নাসর নিজের কাছে অনর ক্রমাগত আরো নৃশংস হয় আচরণ। এই চোখ দিয়ে নোংরা দৃষ্টি দিয়েছিল না? পকেট থেকে ছোট্ট একটা পকেট নাইফ বের করলো নাসর। প্রথম করাঘাত হয় বুক পাঁজরের মাঝটায়। এভাবে একের পর এক আঘাত করতেই থাকে নাসর। তাজা রক্ত সিক্ত হয় পুরো মেঝে। চেঁচানোর মতো অবশিষ্ট শক্তিও থাকে না শরীরে। গার্ডটি অসাড় হয়ে আসে সমস্ত শরীর। চোখের সামনে নেমে আসে আধার, ফালি ফালি হয়ে যায় চিবুক বুক। তবুও হিংস্রতা কমে না নাসর। ফিনকি দিয়ে ছিটকে আসা রক্তে আড়াল হয়ে যায় নাসর নিজস্ব গায়ের রং। রক্তের ভিতরে শুধু চলচল করে নাসর বাদামি চোখ জোড়া। চোখে দহন ও অগ্রাসন আগুন জ্বলছে। দৃষ্টি তীক্ষ্ণ হয়, বেপরোয়া এবং ধ্বংসাত্মক। চোখের মনি স্থির নয়। নাসর অস্থিরভাবে চারপাশে কিছু খুঁজতে থাকে। কিছু দূরে একটা বড় পাথর খণ্ড দেখতে পেয়ে পৈশাচিক হাসি দিয়ে সেটির কাছে ছুটে যায়। অধিক ওজনের পাথরটি তুলে একটু বেগ পোহাতেই হলো নাসর। তবুও সুঠাম দেহের অধিকারী নাসর তেমন খাটতেই হয়নি। আবারও তেড়ে আসলো রক্তাক্ত গার্ডটির কাছে। নিস্তেজ দেহ প্রাণ পাখি উড়াল দিয়েছে সেই কখন। নাসর ধ্বংসযজ্ঞের কাছে টিকতে পারেনি বেশিক্ষণ। সকল গার্ডটি মুখ ফিরিয়ে নেয় আগাম। নৃশংস অপ্রীতিকর দৃশ্য দেখে গা গুলাতেই থাকে ইব্রাতের। দু হাতে চোখ চেপে ধরে চিৎকার করল নাসর। ইব্রাতের চিৎকারে চকিতে ওর দিকে ফিরল। পরপর মাথার ওপর তুলে রাখা পাথরটি ছুঁড়ে মারল মৃত লাশের উপর। থেতলে যায় সম্পূর্ণ মুখ। মাথার খুলি ফেটে মগজ দিয়ে ছিটকে পড়ে নাসর। সেই লোমহর্ষর দৃশ্য দেখে পৈশাচিক হাসি হেসে ইতি টানলো আজকের ধ্বংসযজ্ঞের। যেই হাসি তাদের কাছে তৃপ্তিময় হাসে। ইব্রাতের আর্তনাদ শুনে ছুটে গেল ওর কাছে, টেনে তুলে বুকের সাথে মিশিয়ে নিল। নাসর গায়ের রক্তে সিক্ত হয় ইব্রাতের শরীর, তবুও ছাড়ে না নাসর। ছটফট করতে থাকে ইব্রাতকে শক্তপোক্ত বুকে চেপে ধরে রাখে। নাসর বুকের ভেতরের কম্পনে কম্পিত হচ্ছে ইব্রাতের শরীরও। হঠাৎ নড়াচড়া থেমে গেল ইব্রাতে। নাসর বুঝতে পারে ইব্রাত চেতনা হারায়, তাও ছাড়লো না নাসর। অনুভব করলো পৈশাচিক জুড়ে তরতরিয়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর হিংস্রতা তলিয়ে যাচ্ছে বৃক্ষপটে বহমান মন্থর শিথিলতা।
এই মেয়ে সংস্পর্শে হঠাৎ পকেটের অবহেলিত ফোনটা বেজে উঠল। লুকাসের কল। ইব্রাতকে কাঠের চৌকিতে শুইয়ে দিয়ে কল রিসিভ করে নেস। ওই পাশ থেকে শোনা যায় লুকাসের অস্থির গলায়, হ্যালো লোকা। বাংলাদেশে পৌঁছে গিয়েছো? ওইদিকের কি অবস্থা? আমরা কালকের ফ্লাইটে ইতালি ব্যাক করছি। নেসো ফ্রিজোরা কুচকালো অবিশ্বাস্য স্বরে। আমরাই। বস রাজি হয়েছে তবে? ফাদারের উপর অ্যাটাক হয়েছে নেসো। কি? খুব করে অবাক হয় চেঁচালো নেসো। কারে তো বড় সাহস হলো? আর শক মরার? বিদঘুটে হাসি দিল লুকাস। বলল, সেটাই তো দেখতে যাচ্ছি। ওকে, আমি নেক্সট ফ্লাইটে আসছি। না না, একদম না। এই মুহূর্তে তোমার বাংলাদেশ থাকা অনেক দরকার। একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার পাঠিয়েছি, দেখো। 1 ঘন্টার ভিতর এই অ্যাকাউন্টের সকল ডিটেইলস চাই বস। ওকে। কল কেটে দেয় নাসো। অবচেতন ইব্রাতের দিকে এক পলক তাকিয়ে কাউকে ফোন করতে করতে বেরিয়ে গেল বেসমেন্ট থেকে। লাভস পয়েন্ট বিচ ক্যালিফোর্নিয়ার মন্টেরে উপদ্বীপে অবস্থিত একটি অপূর্ব সুন্দর সৈকত, যা প্রকৃতির নিখুঁত সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। নামের মতোই এই স্থানটিতে যুগল প্রেমের আবেগময় মুহূর্তগুলো সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। সমুদ্রের ধারে উজ্জ্বল সূর্যের আলোয় ছকছকে বালি, লাইন ধরে সারি সারি ডাব গাছ, সমুদ্রের মাঝখানে মাঝারি আকৃতির এই দ্বীপ প্রতিযুগল আশিকদের ভ্যাকেশনের জন্য বেস্ট। এলিজাবেথ মন খুলে চিরচিত্তে সমুদ্রের স্বচ্ছ পানিতে, নীল পানিতে পা ভেজাচ্ছে। মুক্ত বাতাস, সমুদ্রের ঠান্ডা পানি এবং প্রকৃতিতে সৌন্দর্য এলিজাবেথের মধ্যে স্বাধীনতার নতুন অনুভূতি জাগ্রত করে। আবারও ওর কাছে এটি এক ধরনের পুনর্জন্মের অনুভূতি, যেখানে প্রতিটি পদক্ষেপে মানুষ অনুভব করে যে তার জীবন আবারও শুরু হয়েছে, সমস্ত সীমাবদ্ধতা ও কষ্ট ভুলে গিয়ে। জামা ভেজে যাবে এলুকেশি, এত গভীরে চেও না। মোটেও এলিজাবেথ গভীরে যায়নি। পাড়ে দাঁড়িয়েই সমুদ্রের পানিতে স্নান করাচ্ছিল পাকে। অষ্টাদশীর মতো আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে ক্রমাগত। উষ্ঠপুট জুড়ে চঞ্চল প্রাণ খোলা হাসি, উষ্ঠ ছড়ানোর হাসি আজ নিস্তার নেই। পরনে স্কাই ব্লু কালারের লং ফ্লোরারা প্রিন্টের গ্রাউন্ড টাকনু থেকে আর একটু উপরে তুলে নিল। গিবা ঘুরিয়ে তাকালো তাকবীরের দিকে, ভেংচি কেটে বলল, কেন এটা ভিজে গেলে আর একটা কিনে দিতে পারবেন না? অধর প্রসারিত করে হাসলো তাকবীর। সে এলিজাবেথের পেছনেই ওর জুতো জোড়া হাতে নিয়ে দাঁড়িয়েছিল। গভীর চোখ দুটো আসলে সে জড়িয়ে রেখেছে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত। প্রতিবারের মতো তাকবীর আজও ম্যাচিং করে জামা পরেছে এলিজাবেথের সাথে। এই সব কিছুই তাকবীর অতি আবেগ আর যত্নের সহিতই কিনে। এক অষ্টাদশীর সান্নিধ্য আসলে সব ভুলে যায় বয়স, প্রফেশন। মনে হয় উঠে চাঙ্গা আচরণ করতে থাকে তরুণ বয়সের যুবকদের মতো। ফর্মাল প্যান্টের সাথে মিলিয়ে এলিজাবেথের গ্রাউন্ডের সাথে সেম প্রিন্টের হাফ হাতার বিচ শার্ট পরেছে তাকবীর। চোখে সানগ্লাস, শার্টের বুকে বোতাম দুটি অনারম্ভভাবে খোলা, কোকড়া চুলগুলো উড়ছে এলোমেলো ভাবে। উত্তরের হাওয়াতে চোখ একরাশ মুগ্ধতা, অধরে উজ্জ্বলিত শিখা। কারা বলে শ্যামবর্ণের পুরুষরা সুন্দর হয় না? বোকা তারা, যথেষ্ট বোকা। শ্যামবর্ণের চেহারা যেন চাঁদের আলোয় ফুটে ওঠা একটি নিখুঁত রূপ, যার মাঝে এক অমলিন কোমলতা আর জটিলতা মিশে থাকে। তাকবীরের চোখ দুটি গভীর, সাগরের মতো বিশাল ও উদার, যেন কল্পনার জগতে প্রবাহিত এক নদী। হালকা হাসিতে পৃথিবীর সব রঙের মেলবন্ধন ঘটে, আর তার উপস্থিতি চারপাশে এক ধরনের মিষ্টি ছোঁয়া রেখে যায়। এলিজাবেথের কথায় চোট কামড়ে হাসলো তাকবীর। আপন মনে পিপির করল, তোমার এই অপরূপ সৌন্দর্য শুধুমাত্র আমি দেখবে বলে যদি পুরো পিসটা কিনে নিতে পারি, তবে কি সামান্য জামা কাপড় কিনতে আমার খুব বেশি কষ্ট হয়ে যাবে? কথাগুলো বরাবরের মতোই দেখা মিলল না দন্তপচে। বাকি সবকিছুর মতো এগুলোই ভেতরেই ছিপে রাখলো। কিছু বলেন নেই ম্যাডাম। অকারণে খিলখিল করে হাসছে এলিজাবেথ। উচ্ছ্বাসিত স্বরে চেঁচালো, ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। খুব সুন্দর জায়গাটা, আমার অনেক পছন্দ হয়েছে। তখন তো আসতে চাইছিল না। ভাগ্যিস আপনি জোর করেছিলেন। হাসির মাত্রা বাড়ে এলিজাবেথে। তাকবীর শুধু মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে। কথায় আসতে চায় না তার ভেতর থেকে, অভ্যন্তর থেকে বলছে,
সে থাক এভাবেই একগুয়ে দৃষ্টিতে প্রশান্তির স্রোতে বইয়ে নিয়ে আমাকে। কাল রাতে হোটেলে ফেরার পরপরই এলিজাবেথের রুমের দরজা লক করে দেয় ভেতর থেকে। তাকবীর শতবার ডাকলো, দরজা খুলে না এলিজাবেথ। পরে সকালে উপায়ন্তর না পেয়ে তাকবীর হোটেলের স্টাফদের থেকে ডুপ্লিকেট চাবি এনে দরজা খুলে এলিজাবেথকে ওর কাছে খুবই অস্বাভাবিক লাগছিল। তারপরও জোর করে নিয়ে আসে এইখানে তাকবীর। আপনার রুচি খুব ভালো। এলিজাবেথের কথায় সন্ধি ফিরে পায় তাকবীর। ফিউজোরা কিঞ্চিত কুচকে ভাবলেশীন ভাবে জবাব দেয়, অবশ্যই ভালো, না হলে তোমাকে পছন্দ করতাম। মুখ পাকায় এলিজাবেথ। পেছন থেকে না দেখেও বুঝতে পারে এলিজাবেথের এক্সপ্রেশন। ফিক করে হেসে দেয় তাকবীর। আসছেন যে ফিরে উৎসুক হয়ে জানতে চাইল এলিজাবেথ। হাসি আটকে রাখে তাকবীর। কই না তো, খুব পাকনা পাকনা কথা শিখেছো তুমি। আমি পেট থেকেই পাকনা হয়ে বের হয়েছি বলে সাগরের পাড়ে পড়ে থাকা ঝিনুক কুড়াতে থাকে এলিজাবেথ। নাক কুচকায় তাকবীর। এইসব নিচ্ছ কেন? প্রত্যুত্তর করে না এলিজাবেথ। পাড় ধরে ধরে ঝিনুক কুড়িয়ে কুড়িয়ে সামনে এগোতে থাকে। তাকবীরও জুতা জোড়া হাতে নিয়ে পিছু যেতে থাকে এলিজাবেথের। এলোকেশি ছেলে মানুষই করে না, এগুলো ধারালো, হাত কেটে যেতে পারে। এতক্ষণে গিয়ে দাঁড়ায় এলিজাবেথ। গাল ফুলিয়ে পেছন ফিরে দু হাত কোমর বেঁধে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকবীরের পৃষ্ঠ গহ্বরের গমগমে গলায়। ছেলে মানুষই মানে? আপনি জায়গায় দাঁড়িয়ে আমার লিঙ্গ পরিবর্তন করে দিচ্ছেন, খুব অসভ্য তো আপনি। তৎক্ষণাৎ আবারও ঘুরে ফিরে এলিজাবেথ। তাকবীর পেট চেপে ধরে হাসতে লাগলো। পরপর নিজের ভুল চটজলদি সংশোধন করেও নিল। আচ্ছা আচ্ছা, সরি ম্যাডাম, মেয়ে মানুষই করবেন না, এগুলো রাখো, হাত কেটে যাবে। ভদ্র মেয়ের মতন কথা শুনল এলিজাবেথ। ফেলে দিল হাত থেকে। তাকবীরের অভ্যন্তর শিউরে উঠল এই একটুখানি বাধ্যকতায়। তবে এইবার করে বসলো আরেকটা কাণ্ড। চুল ছেড়ে দিয়ে দু হাত ছড়িয়ে পাখির মতো ডানা মেলে দৌড়াতেই থাকে। তপ্ত শ্বাস ফেলে তাকবীরও দৌড় দিল পেছন পেছন। সমুদ্রের নরম বালুকা বেলায় দুজন প্রেমিক যুগল। দূরে ঢেউয়ের কলকল শব্দ, আকাশে পড়ন্ত সূর্যের সোনালি আভা। মেয়েটির হাত ছড়িয়ে উচ্ছল হাসিতে দৌড়ে চলেছে, যেন ঢেউয়ের সঙ্গে প্রতিযোগিতায় করছে। তার খোলা লাল চুল বাতাসে উঠছে আর পায়ের কাছে বালুগুলো ছিটিয়ে দিচ্ছে ছেলেটির। তার ঠিক পেছনেই হালকা হাসি মুখে তাড়া করছে, যেন মেয়েটির হাসির উৎস ধরতেই চাইছে। তাদের পদচারণায় বালুর ওপর দাগ রেখে যায়, আর এই দাগগুলো যেন তাদের ভালোবাসার গল্প বলে। সমুদ্রের ঢেউ এসে আবারও সেই পদচিহ্ন মুছে দেয়, ঠিক যেমন প্রকৃতি মানুষের মধুর মুহূর্তগুলোকে গোপন করে রাখে। ক্লান্ত হয়ে থামলো এলিজাবেথ, থামলো তাকবীর। দুজনেই হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছে। বড় কবে হবে? হ্যাঁ, এখনো তো বাচ্চামো করে কেউ। এলিজাবেথ শুকনো চোখ গেলে পৃষ্ঠ গলায় পড়ে। আমি যথেষ্ট বড় হয়েছি, ঠিক বয়সে বিয়ে হলে এতদিনে আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে পারতাম। এটা মানত না, বাচ্চারা চায়নি স্বামী স্ত্রী হতে, ওরা ভাই বোন হতে ইচ্ছুক, তাই তো আমাদের কারোরই ঠিক সময় বিয়ে হয়নি। তাকবীর ঠোঁটে দাঁত চেপে হাসি থামানোর চেষ্টা করলো যথাসম্ভব। স্তব্ধ হয় এলিজাবেথ। পরিবর্তন হলো চেহারার রং স্বর। আপনি জানেন আপনি আমার বিশ্বাসের ঠিক কত বড় জায়গা দখল করে নিয়েছেন? ভালো মানুষ। আবেশিত দৃষ্টিতে তাকায় তাকবীর। দৃষ্টি স্থির, কণ্ঠের নমনীয়তা। এইভাবে, ঠিক এভাবে একদিন পুরো তুমিটাকে নিজের দখলে নিয়ে যাব। যদি না পারেন? ফোঁস করে নিঃশ্বাস ফেলে তাকবীর ঘুরে দাঁড়ালো উথাল পাতাল ঢেউয়ের সমুদ্রে। অভিব্যক্তি শূন্য কণ্ঠে নেই কোনো প্রাণ। নিস্তব্ধ ভাবে আওড়ালো, ভাসিয়ে দিব নিজেকে, বিলীন হয়ে যাব পেছিয়ে দহনে। গা কেঁপে উঠে এলিজাবেথের। এই হারায় তড়িঘড়ি করে বলল, কি বলছেন এসব? ঢোক গিলার মতো হজম করে নিল তাকবীর নিজের অব্যক্ত বেদনার বাণী। চলো গিয়ে বসে। বীচের মধ্যে সুন্দর করে ডেকোরেট করা এক অতি রোমাঞ্চকর পরিবেশ। সাদা সফেদ চাদর বিছানো সাদা চিকচিকে বালিতে, তার উপর নানা রকমের স্ন্যাক্স, জুস, কেক আর একটা গিটার, সব মিলিয়ে সুন্দর করে সাজানো। সাথে যুক্ত হয়েছে গোছা গোছা সাদা গোলাপ। এবার আর লাল গোলাপ আনিনি তাকবীর। এলিজাবেথ এতক্ষণ এইগুলো তেমন খেয়ালই করে দেখেনি।
এখন দেখতে পেয়ে চোখ ছানা বড়া হয়ে যায়, ঠোঁট গোল করে তাকায় তাকবীরের দিকে। কখন করলেন এগুলো? তাকবীর নিশ্চুপ। এলিজাবেথ আবারও বলল, আপনার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই মনে হয় আগে থেকেই কত শখ করে সাজানো সবকিছু। নিঃশব্দে হাসে তাকবীর। হঠাৎই আনমনে বিড়বিড় করতে থাকে, আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পেছিয়েছি তোমায় নিয়ে যাব বলে। কর্ণপাত এড়ায় না এলিজাবেথের চকিতে তাকবীরের দিকে ফিরে থাকালো বাচ্চা সুলভ গলায় আবদার করল, একটা গান শোনান না। বেশি জোর করতে হয়নি তাকবীরকে। অমায়িক হেসে গিটার হাতে তুলে নিল তাকবীর। তাল তুলে গিটারের সাথে সুর দেয়। মুগ্ধতায় ধা দিয়ে যায় এলিজাবেথের অন্তঃকরণ। দু হাতে তালি দিতেই থাকে। অসম্ভব সুন্দর আপনার গানের গলা। পেরিয়ে গেল আরো কিছু মুহূর্ত। অপ্রাসঙ্গিক বাক্য আদান প্রদানে হঠাৎই ভেসে আসলো তাকবীরের গদগদে গলা। এই এখন চুল বাঁধো। এলিজাবেথ জুস খাচ্ছিল। ওর সামনের চুলগুলো প্রিন্টোস্টিড ক্লক ক্লিপার দিয়ে আটকানো ছিল, তাও বাতাসের তোড়ে এলোমেলো ভাবে উড়ছিল অবাধ্যকতার পরিচয় দিয়ে। এলিজাবেথ চোট ভেঙে তাকবীরের দিকে তাকালো, চুপসানি গলায় বলল, কেন? তাকবীরের তাৎক্ষণিক চাপা। এই এলোমেলো চুলগুলো ঝড় তুলে দিচ্ছে ভিতরে। খানিকটা লজ্জা পেল এলিজাবেথ। মাথা নিচু করে ফেলে পার হলো কিছু মুহূর্ত নীরবে। তাকবীর শুধু তাকিয়েই থাকে। আপনি যেভাবে সারাক্ষণ তাকিয়ে থাকেন, ক্লান্ত হন না? হাঁটুতে কোণে ঠিকই গালের নিচে হাতে রাখা অবস্থায় বসা ছিল তাকবীর, সেভাবেই উত্তর দিল। চোখে মাঝে সাঝে ক্লান্তির ছাপ আসলেও মন ক্লান্ত হয় না। একটা গভীর সান্ত্বনার মুহূর্ত, যেখানে সমস্ত দুঃখ, উদ্বেগ ও যন্ত্রণা সময়ের সাথে প্রশমিত হয়ে যায়। সেই মুহূর্তেই মনে হয় অনেক কঠিন সময়ের পর অবশেষে একটু শান্তি ও স্বস্তি মিলেছে, যা তাকে আবার নতুন করে জীবনের উদ্দেশ্যে ও শক্তি দেয়। অনুভূতিটি হতে পারে অব্যক্ত, কিন্তু তার মধ্যে এক ধরনের তৃপ্তি এবং মানসিক শুদ্ধতার অনুভূতি থাকে। এলিজাবেথের নিজেরও মাঝে মাঝে খারাপ লাগা কাজ করে। প্রতি ক্ষণে ক্ষণে এভাবে তাকবীরের অনুভূতিকে এড়িয়ে যেতে। জীবনটা এমন কেন? আমাদের চাওয়া অনুযায়ী খুবই জিনিস পেয়ে থাকি আমরা, কেন? আমাকে রাশিয়া নিয়ে চলুন না। সোজা হয়ে বসলো তাকবীর, গভীর স্বরে জানতে চাইল। কেন? এলিজাবেথের কণ্ঠে আকুলতার ঠাসা সবেগে আওড়ালো, আমি মমকে খুঁজে বের করতে চাই। আমার বিশ্বাস মম এখনো বেঁচে আছে। তাকবীর কিছু বলতে যাবে, তখনই বেঁচে আসে কর্কশ শব্দ, যেন যুদ্ধের হুঁশিয়ারি। তাকবীর উঠে দাঁড়ায়, দৃষ্টি নিক্ষেপ করে সমুদ্রে। ওর পেছন পেছন এলিজাবেথও দৌড়ে উঠে দাঁড়ায়। তাকবীরের কপালে ভাঁজ সুগঞ্জিত হলো, জিভ দিয়ে ঠোঁট ভেজালো, চিন্তিত ভাব। 4টি বড় বড় ফ্রিগেট বোর্ড এদিকে আসছে। তাকবীর এলিজাবেথকে নিজের আড়ালে নিয়ে যায়। এলিজাবেথকে পিঠ দিয়ে আড়াল করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সামনে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে খারাপ কিছু হতে চলেছে। তাকবীর আজ পুরো বীজটা কিনে নিয়েছে একান্ত মুহূর্ত কাটানোর জন্য। সুতরাং কোনো পর্যটকরা আসার সম্ভাবনা একেবারেই নগ্ন। ভাবনার ভেতরেই ফ্রিগেট বোটটি এসে পাড়ে থামে। মুহূর্তের মধ্যে এক ঝাঁক পাখির মতো কালো পোশাকধারী লাফিয়ে নামে ওদের দিকেই তেড়ে আসতে থাকে। তাদের চোখে হিংস্রতা, হাতে অস্ত্র। অভ্যন্তর শিউরে ওঠে এলিজাবেথের। খামচে ধরে তাকবীরের শার্ট। তাকবীর এলিজাবেথের অবাক করে দিয়ে ঝড়ের বেগে দৌড়ে সামনে গেল, যেন যান্ত্রিক মেশিন সুইচ অন করার সাথে সাথে চলতে শুরু হয়েছে। চোখের পলকে দুজনকে বালির উপরে শুইয়ে দিল তাকবীর। এলিজাবেথের দিকে তেড়ে আসা সকলে একে একে করে মাটিতে লুটিয়ে পড়ছে। তাকবীর নিপুণভাবে প্রতিহত করছে সকল ঘাতকদের। ঢেউয়ের মতো একের পর এক আক্রমণ আসে। তাকবীর প্রতিবার তার দৃঢ়তাকে ঢালের মতো ব্যবহার করছে। রক্তে সিক্ত হচ্ছে সাদা বালি, সাদা ছকছকে বাকির রং পরিবর্তন হয়ে রেড ক্লেতে পরিণত হচ্ছে। তবু পিছু হটে না তাকবীর। কেঁপে উঠল এলিজাবেথ তাকবীরের হুঙ্কারে। তোরা ভুল জায়গায় এসেছিস। এলিজাবেথ স্তব্ধতায় ছেয়ে যায়, চিনতে পারছে না এই তাকবীর কে। এই অন্য তাকবীর? সমুদ্রের হিংস্র এবং চোখে সাহসের আগুন। এত উগ্র আচরণ, এত ভয়ঙ্কর মুখভঙ্গি। কমতে থাকে সৈন্য সংখ্যা। ইমিগ্রেশনে দাঁড়িয়ে ছিল রিচার্ড আর লুকাস। ইতালি ব্যাক করছে তারা। হঠাৎ করে রিচার্ডের হাতের ঘড়িতে রেড অ্যালার্ট দিতে থাকে। চোখে মুখে হিংস্রতার ছাপ ভেসে ওঠে গ্যাংস্টার বসের। লাগেজ ফেলেই উম্মাদের মতো
এক্সিটের দিকে যেতে থাকে। তাজ্জব বনে যায় লুকাস। পেছন থেকে চেঁচালো, বস কোথায় যাচ্ছেন? বিপদ। বিপদ। এই একটা শব্দই শুধু উচ্চারণ করলো রিচার্ড। শোনা মাত্র লুকাস নিজেও অ্যালার্ট হয়ে যায়, নিজের কাজে বেরিয়ে পড়ল। হঠাৎই পেছন থেকে ভেসে আসলো এলিজাবেথের চিৎকার। চকিতে পেছন ফিরে তাকবীর যেন কি হারিয়ে গেল। একজন তাকবীরের মারামারির সুযোগ বুঝে গিয়ে আক্রমণ আনে এলিজাবেথের উপর। চেপে ধরে এলিজাবেথের চুলের মুঠি। ব্যথায় কুকড়িয়ে নাক মুখ কুচকে রেখেছে এলিজাবেথ। ইতিমধ্যেই অর্ধেক সৈন্য সংখ্যা কাবু হয়ে গিয়েছে। তাকবীর একাংশ অধিকের সাথে লড়াই করেছে। তাকবীর তাকালো এলিজাবেথের ব্যথাতুর মুখে, পরপর তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে মুষ্টিবদ্ধ হাতের দিকে। গভীর নিকোষ কালো চোখে ফুটে উঠল ক্রোধের আগুন। নিচে পড়ে থাকা একটা কাচের বোতল তুলে নিল তাকবীর। অতঃপর হাঁটুতে এক বাড়ি মাধ্যমে ঠিক মাঝ বরাবর ভেঙে ফেললো ভাঙা বোতলের অংশ। তীক্ষ্ণ অস্ত্র দ্রুত ঘূর্ণিতে ছুঁড়ে মারল মুষ্টিবদ্ধ হাতে। চামড়া ভেদ করে কাচের সরু অংশ মাংস বিঁধে যায়। রক্তাক্ত হাত চেপে ঘাতকটি বসে পড়ল। তাকবীর ছুটে গেল এলিজাবেথের কাছে। জুবুথুবু করে কাঁপতে থাকে এলিজাবেথ। ভেতরে ঘূর্ণিঝড় অনুভূত হচ্ছে তার। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। ওই মাছের প্রাণ এত সহজে মরে না। আহত ঘাতকরা আবারও তেড়ে আসে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আবারও। 5 থেকে 6 জন ঘিরে ধরল ওদেরকে। তাকবীর কৌশল এলিজাবেথকে আড়াল করে সকলের মোকাবিলাই করতে থাকে। সমুদ্রের ঢেউয়ের গর্জনের সঙ্গে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। হঠাৎ পেছন থেকে একজন তেড়ে আসে এলিজাবেথের দিকে ছুরি নিয়ে। এলিজাবেথ 2 হাত মুখ চেপে ধরে চিৎকার করে উঠল। কোনো রকমের যন্ত্রণা অনুভব না হয় কাঁপা কাঁপা হাতগুলো মুখ থেকে সরালো এলিজাবেথ। চোখ মেলে তাকাতেই সামনে দৃশ্য অবলোকন হলে গা শিউরে ওঠে এলিজাবেথের। মুখে হাত চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে সে। তাকবীর এলিজাবেথের পেটের দিকে অগ্রসর হওয়া ধারালো ছুরিটি নিজের হাত দিয়ে চেপে ধরে রাখে। গলগলিতে রক্ত পড়ছে হাত থেকে। সেদিকে কোনো ভ্রুক্ষেপে তাতে দশ চেপে তাকিয়ে আছে সামনে ঘাতকের দিকে। পরপর পেট বরাবর এক লাথিতে ফেলে দিল তাকবীর। আবারও তেড়ে আসে এক ধরাশয়ী আক্রমণ। প্রত্যেকটা আঘাত আসছে শুধু এলিজাবেথের উপর। পেছন থেকে আরেকজন ছুরি নিয়ে দৌড়ে আসছে এলিজাবেথের দিকে। তাকবীর এক টানে এলিজাবেথকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঘুরিয়ে ফেলে। ছুরি গিয়ে বিধে তাকবীরের বাহুতে। রক্তে ভিজে যায় সমস্ত শার্ট। তবু দুর্বল হয় না তাকবীর, লড়তে থাকে। এত চেষ্টা করেও এলিজাবেথকে রক্ষা করতে পারেনি তাকবীর। মারামারির এক পর্যায়ে লাঠির আঘাত এসে লাগে এলিজাবেথের মাথায়। গ্রীবা বেয়ে বেয়ে লাল তরল ছড়তে থাকে। থমকে যায় তাকবীরের দুনিয়া। এলিজাবেথের মাথায় চেপে রাখা হাত সামনে আনতে এতক্ষণে নিজেকে খুবই দুর্বল অনুভূত হচ্ছে। চোখের যন্ত্রণা আর সাহস এক অদ্ভুত মিশ্রণে এলোমেলো হয়ে টলে যেতে থাকে তাকবীর। চুলের ফাঁক গলিয়ে গলিতে রক্ত ঝরতেই থাকে এলিজাবেথের। নিজের রক্ত তোয়াক্কা না করে এলিজাবেথের রক্ত দেখে বিচলিত হয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে তাকবীর ওকে শক্ত করে। চোখের সামনে একটা বড় দুঃস্বপ্ন ফিরে আসছে যেন। শরীর ছেড়ে দেয় এলিজাবেথ তাকবীরের বিক্ষোভে। নিজের শরীরেরও তস্ত্র হারাতেই থাকে তাকবীর। অসার হয়ে আসা সর্বাঙ্গ লুটিয়ে পড়ে দুজনেই। ঘাতকরা তখনও একের পর এক আঘাত করতেই থাকে এলিজাবেথের উপর। তাকবীর শেষ মুহূর্ত পর্যন্ত এলিজাবেথকে রক্ষা করে যায়। একটা আঘাতও আসতে দেয়নি এলিজাবেথের উপর। বিরতিহীনভাবে পেটের ওপর লাঠি দিয়ে আঘাত করতে থাকে ঘাতকরা। চোখের সামনে সবকিছু আধার হতেই থাকে। নিচে নিভে আসে চোখের পাপড়ি জোড়া। পেছনে সূর্য ডুবতেই থাকে আর ঢেউ গর্জন করতে করতে যেন ঘোষণা দিচ্ছে যে অপূর্ণ প্রেমের অপূর্ণতা। সব সহসায় মিলে যায় চোখের পাপড়ি জোড়া তাকবীরের। ঠিক তখনই প্রদীপ শিখার ন্যায় আশার আলো জ্বলে উঠল। সমুদ্রের পাড়ে বাতাসের তীব্র গর্জন। ঢেউয়ের তলে এক দুর্দান্ত দৃশ্য ফুটে ওঠে। আকাশের সূর্য স্বর্ণালী আভা ছড়িয়ে নিচ্ছে আর সমুদ্রের জল যেন তার প্রতিফলনই হয়ে ঝলমল করছে। ঠিক সেই মুহূর্তে আকাশে ভেসে আসে একটি হেলিকপ্টার। তার বিশাল পাখা বায়ু কেটে এদিকেই আসছে। পাইলট তার দক্ষ হাতে মসৃণভাবে হেলিকপ্টারটি নামায় সমুদ্রের তীরবর্তী বালির উপর। উদয়মান হলো এক সুঠামদেহী অধিকার
মানবের। হেলিকপ্টারের ল্যান্ডিং স্কিডে পা দিয়ে দাঁড়িয়ে আছে, যেন অধিক তারা কখন নামবে। বিশাল আকৃতির পাখার ঘূর্ণিতে সেট করা চুলগুলো গতিহীন। সমুদ্র পাড়ে উপস্থিত হয় এক অজানা শক্তি, দৃঢ় সংকল্পের প্রতীক। সমুদ্রের তীরে পা রেখেই এক ঝলকেই প্রতীয়মান করে রিচার্ড তার প্রশিক্ষণ এবং সাহসিকতা। এন্ট্রি হয় হিরোরূপী ভিলেনের। রিচার্ড কোটের ভেতরে দুই পাশের পকেটে হাত দুটি গান বের করে পাখির মতো দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক নাগারে শুট করতে থাকে। চেহারা শক্ত, সুরক্ষিত, আর চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাসের আভা। একে একে করে ঘায়েল করতে থাকে সকল ঘাতকদের। পাল্টা আক্রমণের সময় অবধি দেয়নি কেউ। তাকবীরের পাশে বিছিয়ে যায় লাশে। তাকবীর এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে রিচার্ডের দিকে। রিচার্ড শুট করতে করতে সামনে এগিয়ে আসে। নিজের কাছে অটল থাকা অবস্থায় এক পলক পাশ ফিরে তাকালো তাকবীরের দিকে, নিস্তেজ এলিজাবেথের দিকে। অতঃপর দক্ষ হাতে অনড়ভাবে শুট করতে করতে বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে চিবিয়ে চেঁচিয়ে বলল, স্টপ স্টিয়ারিং অ্যাট মিডিয়েট, গেট হার ইন দ্য হেলিকপ্টার। চকিতেই হতচেতন হয়ে ফিরে তাকবীর তাৎক্ষণিকভাবে অচেতন এলিজাবেথকে কোলে তুলে নিল। এগোতে থাকে হেলিকপ্টারের দিকে। রিচার্ডের গানের গুলি শেষ হয়ে যায়। তখনও একজন বেঁচেই ছিল। খালি হাতে হিংস্র প্রাণীর মতো হামলে পড়ল রিচার্ড। বুকের উপর হাঁটু দিয়ে চেপে ধরল শক্ত, মুষ্টিবদ্ধ হাতে আঘাত করতেই থাকে মুখে। শরীরের সকল তেজ হাতে ঢেলে দিয়েছে যেন। এ যেন আরেক ভয়ঙ্কর দৃশ্য। তাকবীর হেলিকপ্টার সিটে এলিজাবেথকে শুইয়ে দেয়। বিস্মিত চোখে তাকায় রিচার্ডের দিকে, ওর উন্মাদনার দিকে। পাইলট রিচার্ডের জন্য অপেক্ষা করতে থাকে। তবে সে যে বিধ্বংসী ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে, এত সহজেই কি তা শেষ হবে? উপায়ন্তর না পেয়ে পাইলট আহত তাকবীর আর এলিজাবেথকে নিয়েই ফ্লাই করে দৃষ্টিশূন্য না হওয়া পর্যন্ত তাকবীর চেয়ে দেখতে থাকে রিচার্ডের মধ্যে সেই নরঘাতককে, যেটা ধ্বংসযজ্ঞের ফুর্তিতে মেতে আছে। দ্বীপের কাছে একটা হসপিটালের ব্যক্তিগত হ্যালিপ্যাডে হেলিকপ্টারটি ল্যান্ড করানো হয়। রিচার্ডের কথাই অনুযায়ী লুকাস আগে থেকে সব বন্দোবস্ত করে রেখেছিল। নার্সরা স্ট্রেচার নিয়ে দাঁড়িয়েছিল। চট জলদি ওরা হেলিকপ্টারে থেকে এলিজাবেথকে নামিয়ে নিয়ে যেতেই থাকে। তাকবীর নিজেও যথেষ্ট আহত, এখনো রক্ত ঝরছে, তবু পিছু পিছু ছুটে গেল। পাইলট পেছন ফিরে অদ্ভুত দৃষ্টিতে তাকায় তাকবীরের দিকে। বিদেশি সংস্কৃতির কাছে পুরুষ মানুষের কান্না খুবই ফ্রেঞ্চ। পুরোটার সময় তাকবীর এলিজাবেথের মাথার কাটা অংশের হাত দিয়ে চেপে ধরে রেখেছিল রক্তপাত ঠেকাতে। তার পুরুষ বৈশিষ্ট্য থেকে বেরিয়ে নিগুড় অনুভূতির জোয়ারে ভেসে কাটছে। হাসপাতালের শীতল করিডোরে বাতাস থমকে আছে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের ভার যেন সেখানেই জমে আছে। ভেতরে চলছে বাঁচার একমাত্র উৎসের চিকিৎসা। বাইরে বসে আছে এক পাগল প্রেমিক, নিঃস্ব, অসহায়। তাকবীরের চুল এলোমেলো হয়ে আছে, চোখ ফুলে লাল হয়ে একাকার, অশ্রু শুকিয়ে লবণের দাগ ফেলা হয়েছে যেন গন্ধে। চাতক পাখির মতো ছটফট করছে তাকবীর। হাতের আঙুলগুলো ক্রমাগত মুঠো করে আবারও খুলছে। এ যেন পুরো পৃথিবীকে আঁকড়ে ধরতে চাইছে, কিন্তু পারছে না। বারবার উঠে দাঁড়ায় তাকবীর। ভেতরে এলিজাবেথের কাছে যেতে থাকে, কিন্তু প্রতিবারই সাদা পোশাকের নার্স থামিয়ে দেয়। কাতর চোখে কাছের দরজার দিকে তাকিয়ে থাকে, যেখানে তার প্রাণ পাখির চিকিৎসা চলছে। তাকবীরকে জোর করে একজন নার্স এসে মাথায় আর হাতে ব্যান্ডেজ করিয়ে দিয়ে যায়। শরীরের প্রতিটি জায়গায় ব্যথা চঞ্চন করছে, তবুও জ্বলছে শুধুমাত্র মনের দহনে। করিডোরে এক কোনায় নিজেকে গুটিয়ে নিয়ে মেঝেতে স্থান দখল করে নেয়। শূন্য দৃষ্টিতে নেই প্রাণ। হঠাৎ একটা লম্বা ছায়া এসে পড়লো সামনে। মাথা তুলে তাকবীর ডক্টরকে দেখতে পেয়ে লাফিয়ে উঠে দাঁড়ায়। ডক্টর, আমার ওয়াইফ। দুঃখিত, আপনার ওয়াইফ কোমায় চলে গিয়েছে। তাকবীর হঠাৎ করেই নিজের চুল মুঠো করে ধরে, দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে অস্পষ্ট স্বরে আওড়ায়, প্রাণ আছে? ডক্টর চোখ কিঞ্চিত ছোট করে ফেল তাকবীরের এহেন কথায়। পরপর প্রফেশনালি হ্যান্ডেল করতে চাইলো। হ্যাঁ, দেখুন, সৃষ্টিকর্তার কাছে পে করুন, যে কোনো সময় মিরাক্কেল হতে পারে। লম্বা শ্বাস ছাড়ে তাকবীর বলল, এতে হবে। অন্তত বেঁচে থাকার উৎসটা তো কাছে থাকবে। দৃষ্টিপট
লাস ভেগাসের একটি ক্যাসিনোর বেসমেন্ট। অন্ধকার ক্যাসিনোর বেসমেন্টে ঘন অন্ধকার আর ভেজা বাতাসে ভেসে বেড়াচ্ছে আতঙ্কের গন্ধ। ধুলোর স্তূপ আর ভাঙা টেবিলের নিচে মোমবাতির ক্ষীণ আলোয় কেবল দুর্বল মানুষগুলোর মুখকে আরো ফ্যাকাশে করে তুলেছে। তাদের হাত পা শক্ত রশিতে বাঁধা, আর ঠোঁটের কোণে জমে থাকা রক্ত আর অশ্রু যেন তাদের অসহায় সাক্ষী। মেঝেতে ধপ ধপ শব্দ তুলে এগিয়ে আসছে এক বিভীষিকাময় মানব। বাম হাতে ঝুলছে মৃত্যুর বাহন বন্দুক, ভারী ধারালো এবং নৃশংসতার প্রতীক। তার চোখে নীলচে দৃপ্তি, এ যেন রক্তের নেশে অন্ধ হয়ে গিয়েছে। প্রতিটি পদক্ষেপে বন্দীদের শ্বাস ভারী হয়ে নির্গত হচ্ছে। একটি শীতল বাতাস যেন তাদের চামড়া ছিদ্র করে প্রবেশ করে যাচ্ছে। কেউ ফিসফিস করে প্রার্থনা করছে, কেউ চিৎকার করে উঠছে, বলছে, আমাদের ছেড়ে দাও। কিন্তু সেই নরকাদক মুখে এক ভয়াবহ বিকৃত হাসি রেখে ক্রমশ তাদের দিকে এগিয়ে যাচ্ছে। লুকাস এসে পাশে দাঁড়ায়, নত দৃষ্টি নিবিষ্ট করে নিচু স্বরে বলল, গ্রীবা। বস, অ্যালেক্সকে কে জানি ওর ম্যানশনেই মেরে ফেলে রেখে গেছে। বাকি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে লুকাসের ওপর। রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে দুকদম পিছিয়ে গেল লুকাস। রিচার্ডের নীল চোখ থেকে আগুন অগ্নুপাত হচ্ছে। পিঠমোড়া বান দিয়ে মেঝেতে ফেলে রাখা কিট সমতুল্য বস্তুদের দিকেই তাকালো। এক মুহূর্তের জন্য সবকিছু স্থির। বন্দুকটাও উপরে উঠল, আলো মোমবাতির উপর পড়ে এবং প্রতিফলিত হয় সেই ধাতব বন্দুকের ধারালো কিনারায়। তারপর এক মুহূর্তের নিস্তব্ধতা এবং সারা ঘরে ছিটকে পড়ে এক ভীতিকর চিৎকারের প্রতিধ্বনি। হাসপাতালের শীতল আলোয় সাদা চাদরে মোড়া একটি বেড, যেখানে শুয়ে আছে এলিজাবেথ, নিঃশেষিত যেন এক মৃতপ্রায় পাখি। চারিদিকে মনিটরের অস্পষ্ট পিপ পিপ শব্দ। অক্সিজেন মাস্কের নিচে তার মুখটা ক্রমশ ফ্যাকাশে। ঘরের বাতাস ভারী, যেন শোক আর উৎকণ্ঠায় জমাট বেঁধেছে। দরজায় ওপাশে দাঁড়িয়ে আছে তাকবীর, অতি ক্ষীণ অবস্থায়। মাথার সাদা ব্যান্ডেজের ওপর লাল চোপ রক্তের দাগ, মুখে বিভ্রান্তি, বুকের ভেতর অগ্নি। হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করতে থাকে তাকবীর, চিৎকার করে বারবার বলতে থাকে, আমাকে ওর কাছে যেতে দাও প্লিজ। কিন্তু ডাক্তার নার্সরা শক্ত হাতে ওকে আটকে রেখেছে। তাকবীরের পাগলামি বাড়তে থাকে। 10 জনের শক্তি ভর করে শরীরে, সকলকে হাত দিয়ে ছুঁড়ে ফেলে সামনে এগোনোর চেষ্টা করে, কিন্তু ডাক্তাররা যত এগোতে চাচ্ছে ততই টেনে ধরছে। কাছে তাকবীর, চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ছে, গলার স্বর ভেঙে গিয়েছে। ততক্ষণে অঝরে চেঁচাতে থাকে, আমি আমার এলাকাকে একবার দেখতে চাই, শুধু একবার। ডাক্তাররা শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ। তাকবীর মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে, মাথা নিচু করে কাঁদতে থাকে। আমি তোমাকে ছেড়ে যেতে দেবো না এলাকাকে, দেবো না যেতে। কিছু মুহূর্ত আগের ঘটনা এটা। এলিজাবেথের বেডের পাশে দাঁড়িয়ে আছে তাকবীর, অপেক্ষা করছে জ্ঞান ফেরার। ক্ষত তেমন গাঢ় না, 3টে সেলাই লাগে তবুও। তখন ডাক্তারের সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। স্বস্তি নিঃশ্বাস ফেলে তাকবীর, তখন ওর মুখের অবস্থা দেখার মতো ছিল। 20 মিনিট ধরে একটানা দাঁড়িয়ে আছে তাকবীর, শরীরে আর বিন্দু পরিমাণ শক্তিও পাচ্ছে না, তবুও অটল। ছটফট করছে মন তার শখের নারীর মুখ থেকে কথা শোনার জন্য। ডক্টর যতই বলুক সব ঠিক আছে, চিন্তামুক্ত হতে পারছে না তাকবীর। পিটপিট করে চোখ খুলে এলিজাবেথ, চোখের সামনে এখনো সব অস্পষ্ট ঝাপসা। চোখে প্রথমে অবলোকন হলো তাকবীরের করুণ চাহনি, কাতরতার ঠাসা মানুষটার কৃষ্ণ গহ্বর। এখনই বুঝি পড়ে যাবে লোকটা। চোখে চোখ পড়তে মস্তিষ্ক সজাগ হতে থাকে এলিজাবেথের। আপনি? এলিজাবেথ দুর্বল ভাঙা কণ্ঠেও সহসা একটি উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হলো ভিতরে, আর ধরে রাখতে পারল না নিজেকে। ছেড়ে দিল শরীর, হাঁটু ভেঙে বসে এলিজাবেথের বেডের পাশে। 2 হাতের আঁচলায় চেপে ধরে এলিজাবেথের স্যালাইনযুক্ত হাত ঠেকালো ললাটে। আবারও বাদ ভাঙে কান্নার, ভিজে যায় এলিজাবেথের হাত। প্রকম্পিত হচ্ছে তাকবীরের কম্পনে। যত্ন দেখছে, ভালোবাসা দেখছে, তবে এটা একদমই নতুন। এটাও
এই প্রথমবারের মতো তাকবীরের শরীরে স্পর্শ করলো এলিজাবেথ। এক বাড়িয়ে হাত রাখলো তাকবীরের ললাটে, আঙুল চালালো চুলের ভাঁজে। আপনি কাঁদছেন কেন? আমি ঠিক আছি তো, ভালো মানুষ। নিশ্চুপ তাকবীর, শুধু হয় বর্ষণ। অস্থির হলো এলিজাবেথ। এবার আমি ঠিক আছি তো, ভালো মানুষ। নিঃশব্দ। ছেলে মানুষও এভাবে কাঁদে?